আসসালামু আলাইকুম এভরিওয়ান, কারিগরি পাঠশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা মেকানিক্যাল এবং পাওয়ারের তৃতীয় সেমিস্টারে অধ্যয়নরত আছো, তোমরা কিন্তু অনেকেই আমাদেরকে নক করছো আরএসসি সাবজেক্টের সাজেশনের জন্য। সো তোমাদের কথা চিন্তা করে আজকে আমি এই সাজেশনটা নিয়ে আসলাম। সো তোমরা যদি আরএসসি সাবজেক্টটায় লক্ষ্য করো, এখানে দেখতে পাবা যে আরএসসি সাবজেক্টে কিন্তু টোটাল 10টা অধ্যায় আছে, তাই না? সো এই 10টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের জন্য যদি ইম্পর্টেন্ট বলতে হয়, তাহলে প্রথম যে 4টা অধ্যায় আছে, তাহলে প্রথম যে 4টা চ্যাপ্টার আছে, এই 4টা চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই সাবজেক্ট থেকে যত প্রশ্ন আসে সবগুলা প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু হয় প্রথম 4টা অধ্যায়। কারণ হচ্ছে এই প্রথম 4টা অধ্যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর বাইরে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে সাধারণত বেশি একটা প্রশ্ন হয় না। তো ওদের অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্তে কিছু আসতে পারে, বাট ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু প্রথম যে 4টা অধ্যায় আছে এই প্রথম 4টা অধ্যায় থেকেই আসে। সো চলো দেখে নিই যে কোন প্রশ্নগুলো আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা যদি প্রথম অধ্যায়টায় দিকে আসি, প্রথম অধ্যায়টা হচ্ছে কনভেনশন ও নন কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম। সো এই অধ্যায়ে যদি আমরা প্রথমে অতি সংক্ষিপ্তগুলো দেখি, তাহলে অতি সংক্ষিপ্তগুলো একটু লক্ষ্য করো। এখানে আমাদের প্রথম যেটা পড়া লাগবে সেটা হচ্ছে রেফ্রিজারেশন অর্থ কী। এটা যদিও বেশি একটা ইম্পর্টেন্ট নয়, বাট আমরা এটা একটু পড়ব। তারপর এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখানে দেখো যে থার্মোকাপল কি, এইটা আমাদেরকে পড়া লাগবে। তাহলে কোনটা পড়া লাগবে? থার্মোকাপল, অর্থাৎ 1 নম্বর এবং 11 নম্বর। আর আজকে যে সাজেশনটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু মূলত হগ বইয়ের আলোকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সো এরপর দেখো এইদিকে দেখি যে কোনটা আমাদের পড়া লাগবে। এখানে দেখো যে সিবেক ক্রিয়া কি, এই সিবেক ক্রিয়া কি এটাও কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ 13 নাম্বার। তারপর এইদিকে আমাদের পড়া লাগবে হচ্ছে ইভাপোরেটিভ হিমায়ন কি, অর্থাৎ এখানে 29 নাম্বার যেটা, এটা কিন্তু আমাদের পড়া লাগবে। তারপর এইদিকে দেখি, এখানে দেখো যে 32 নাম্বার যেটা আছে, ইভাপোরেটিভ কুলিংয়ের 4টি প্রয়োগ ক্ষেত্র, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর এইদিকে এই যে ড্রাই আইস কি, এই ড্রাই আইস কি এটাও কিন্তু আসতে পারে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য, ঠিক আছে? সো এটা কত নাম্বার? এটা হচ্ছে 40 নাম্বার। এরপর আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে এইদিকে দেখো যে অতি সংক্ষিপ্ত কিন্তু আর এইদিকে কোনো কিছু পড়া লাগবে না, আমাদের এখন পড়া লাগবে কি সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্তের মধ্যে প্রথমে দেখো যে 1 নম্বর যেটা আছে, অর্থাৎ ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতির 5টা সুবিধা। তো এই কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের সুবিধা এবং অসুবিধা এইগুলা কিন্তু আসে। সো তোমাদের 1 নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট। সাথে এখানে যে অসুবিধাগুলো আছে অসুবিধাগুলো কিন্তু আসতে পারে। সো সুবিধা এবং অসুবিধা এই দুইটার কিন্তু যে কোনো একটা আসতে পারে তোমাদের সংক্ষিপ্তর জন্য। তারপর এখানে দেখো যে 3 নাম্বার যেটা আছে, এই যে এখানে দেখো এই 3 নাম্বারটাও কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের 4টা মৌলিক যন্ত্রাংশের নাম, ঠিক আছে? এরপর এইদিকে যদি আসি, এইদিকে হচ্ছে থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশনের বৈশিষ্ট্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। এরপর আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে একদম এইদিকে চলে আসো। এইদিকে এই যে ড্রাই আইসের যে গুণাবলী আছে, এই ড্রাই আইসের গুণাবলীটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর এখানে কনভেনশনাল এবং নন কনভেনশনালের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখন একটু লক্ষ্য করে দেখো যে প্রথম অধ্যায়ে কিন্তু এতগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে। আমি কিন্তু প্রথমে বলছিলাম যে প্রথম যে 4টা অধ্যায় আছে এই 4টা অধ্যায় থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে, এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম অধ্যায়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন। আর এই প্রথম অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই কারণেই কিন্তু প্রশ্নগুলোও বেশি হচ্ছে। এরপর দেখো যে ইভাপোরেটিভ রেফ্রিজারেশন পদ্ধতির চিত্র অঙ্কন করে বর্ণনা করো, এটাও কিন্তু সংক্ষিপ্তের মধ্যে আসে, অর্থাৎ এটা হচ্ছে 21 নাম্বার। তারপর এইদিকে আর সংক্ষিপ্ত আমাদের পড়া লাগবে না। এবার যদি আমরা রচনামূলকে আসি, রচনামূলকে সাধারণত যেটা আসে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে সাইকেলগুলো আছে এই সাইকেলের যে কোনো একটার বর্ণনা দিতে পারে। তো অনেকগুলো তো সাইকেল আছে, অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলা তার মধ্যে একটা হচ্ছে এই যে 3 নাম্বার, অর্থাৎ স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতি কার্যপ্রণালী আলোচনা করো চিত্রসহ, এটা আসতে পারে। অথবা এইদিকে আরও আছে, সেটা হচ্ছে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম, অর্থাৎ এই যে এখানে 7 নাম্বার যেটা এটা। আর ইম্পর্টেন্ট হচ্ছে থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন, এই যে 11 নাম্বারটা থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন। আর একটা হচ্ছে তোমার ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম, এটা যদিও পরবর্তী অধ্যায়ে আছে, বাট এখানে দেখো যে আমাদের 4টা কিন্তু রচনামূলক আছে, এই 4টা রচনামূলকের মধ্যে কিন্তু মিনিমাম একটা আসবেই, অর্থাৎ যে কোনো একটা রেফ্রিজারেশন আসবেই। তাহলে এখানে কোনটা পাইলাম আমরা? একটা হচ্ছে স্টিম জেট রেফ্রিজারেশন সিস্টেম, একটা হচ্ছে ভ্যাপার কম্প্রেশন, একটা হচ্ছে ভ্যাপার অ্যাবজর্পশন,
আর একটা হচ্ছে থার্মো ইলেকট্রিক। এই 4টা রচনামূলক প্রশ্ন কিন্তু এই আরএসসি সাবজেক্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তো আমরা প্রথম অধ্যায় থেকে মোটামুটি এইগুলাই পড়লেই কিন্তু আমাদের হয়ে যাবে। এখন যদি আমরা দ্বিতীয় অধ্যায়ে আসি, অর্থাৎ ভ্যাপার কম্প্রেশন এবং ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতি। তো এখানে দেখো যে প্রথমে অতি সংক্ষিপ্তে যদি আমরা আসি, অতি সংক্ষিপ্তে বেশি একটা এখানে প্রথমের মধ্যে নাই। তারপর এদিকে যদি আমরা একটু আসি, এখানে দেখো যে ইন্টারকুলার কি, এইটা আমাদের পড়া লাগবে, অর্থাৎ 6 নাম্বার যেটা। তারপর আমাদের ডিফ্রস্টিং, এটা পড়া লাগবে, অর্থাৎ 7 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। তারপর এইদিকে আমাদের অতি সংক্ষিপ্ত আর নাই। এখন সংক্ষিপ্তে যদি আসি, সংক্ষিপ্তে একদম এই দিকে একুমুলেটরের কাজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ 7 নাম্বার যেটা। তারপর এইদিকে যদি আসি, তাহলে এইদিকে দেখো একদম এই যে ভ্যাপার কম্প্রেশন এবং অ্যাবজর্পশন, এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটা, তাহলে এটা কত নম্বর, 16 নম্বর, এটা পড়া লাগবে। আর এইদিকে আর সংক্ষিপ্ত নাই। এখন আমরা রচনামূলকে আসি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে রচনামূলক প্রশ্নগুলো হয়, সো সেখানে দেখো যে চিত্রসহ বাষ্প সংকোচন হিমায়ন পদ্ধতি বর্ণনা করো, অর্থাৎ ভ্যাপার কম্প্রেশন, যেটা আমরা প্রথম অধ্যায়েও দেখছিলাম। অর্থাৎ প্রথম অধ্যায়ের যে প্রশ্ন, এটা প্রশ্ন একই, কিন্তু একদম সেম। তাহলে এটা পড়া লাগবে এই অধ্যায় থেকে। তারপর এই যে ওয়াটার অ্যামোনিয়া এবং লিথিয়াম ব্রোমাইড, এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার, এইটা কিন্তু আমরা প্রথম অধ্যায়ে দেখছিলাম যে ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। সো এই ভ্যাপার অ্যাবজর্পশনের কিন্তু দুইটা থাকে, অর্থাৎ হিমায়কের উপর ভিত্তি করে কিন্তু দুইটা ধরন হয়। একটা হচ্ছে তোমার ওয়াটার অ্যামোনিয়া আর একটা হচ্ছে লিথিয়াম ব্রোমাইড। এই দুইটার মধ্য থেকে কিন্তু তোমার যে কোনো একটা দিতে পারে, ঠিক আছে। সো এখানে আমরা যেটা দেখলাম যে 2 নাম্বার এবং 3 নাম্বারটা পড়া লাগবে। এরপর 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ভ্যাপার কম্প্রেশন ও ভ্যাপার অ্যাবজর্পশন পদ্ধতির মধ্যে পার্থক্য, অর্থাৎ এই যে 5 নাম্বারটা, এটা যদিও বেশি একটা ইম্পর্টেন্ট নয়, আমরা যদি এই দিকেরটা পড়ি তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো যে রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু একদম সেম। এখানে বেশি ভাবার কিন্তু কোনো দরকার নাই, কারণ এই অধ্যায়ের প্রশ্ন এবং ওই অধ্যায়ের প্রশ্নগুলো একদম কিন্তু সেম আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। এরপর যদি আমরা তৃতীয় অধ্যায়ে আসি, তাহলে তৃতীয় অধ্যায়টা হচ্ছে ভ্যাপার কম্প্রেশন ও অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের যন্ত্রাংশসমূহ, অর্থাৎ আমরা কোন কোন যন্ত্রাংশসমূহ ব্যবহার করে থাকি সেই যন্ত্রাংশসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এই অধ্যায়টা কিন্তু এই সাবজেক্টের সবচেয়ে বড় একটা অধ্যায়, ঠিক আছে। সো এই অধ্যায় থেকে দেখি যে আমাদের কি কি পড়া লাগবে। প্রথমে দেখো যে কম্প্রেশন প্রধানত কত প্রকার ও কী কী, এটা পড়া লাগবে, অর্থাৎ অতি সংক্ষিপ্তর যে 7 নাম্বারটা আছে 7 নাম্বারটা পড়া লাগবে। তারপর এই দিকে যদি আসি, তাহলে এখানে দেখো যে কম্প্রেশন রেশিও, অর্থাৎ 10 নাম্বার। তারপর আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে কুলিং টাওয়ার কি, এই যে 19 নাম্বার যেটা কুলিং টাওয়ার কি, এটা পড়া লাগবে। এরপর এই দিকে দেখো যে ক্যাপিলারি টিউব, এই ক্যাপিলারি টিউবের সুবিধা লেখো, বা ক্যাপিলারি টিউবটা কাকে বলে এটা আসতে পারো, অর্থাৎ তোমার এখানে হচ্ছে 32 নাম্বার যেটা সেইটা। এরপর এই দিকে আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে হারমেটিক কম্প্রেসর বলতে কি বোঝায়, অর্থাৎ 46 নাম্বার যেটা আছে সেইটা, হারমেটিক কম্প্রেসর বলতে কি বোঝায়। তারপর এখানে দেখো যে এক্সপানশন ডিভাইসের কাজ কি, এক্সপানশন ডিভাইসের কাজ কি, এটা একটু ইম্পর্টেন্ট আছে। তারপর এই দিকে যদি আসি, তাহলে দেখো যে অতি সংক্ষিপ্ত কিন্তু শেষ। এখন কথা হচ্ছে যে এই অধ্যায় থেকে যে অতি সংক্ষিপ্তগুলো আসে, এখানে দেখো যে এটা হচ্ছে সাইকেলের যন্ত্রাংশ সমূহ, অর্থাৎ তোমার যে অতি সংক্ষিপ্তগুলো আসবে, তোমার সাইকেলের যে যন্ত্রাংশগুলো থাকে সেই যন্ত্রাংশগুলোর যে কোনো একটার কাজ বা সংজ্ঞা দিতে বলতে পারে, ঠিক আছে। সো এই কারণে এখানে কিন্তু অতি সংক্ষিপ্তটা একদম 100% কোনো কিছু বলা যায় না, ঠিক আছে। তো এখন আমরা যদি সংক্ষিপ্তের মধ্যে আসি, তাহলে এখানে দেখো যে রেসিপ্রোকেটিং কম্প্রেসরের 10টি যন্ত্রাংশের নাম, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা যদি এদিকে আসি, তাহলে এখানে দেখো যে 4 নম্বর যেটা আছে কম্প্রেসরের পাম্পিং পরীক্ষা পদ্ধতি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও পড়া লাগবে 4 নাম্বারটা। আর সবচেয়ে যদি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যেটা, সেটা হচ্ছে রেসিপ্রোকেটিং ও রোটারি কম্প্রেসরের মধ্যে পার্থক্য, অর্থাৎ 5 নাম্বার যেটা আছে সেইটা। এরপর এই দিকে যদি আসি, যেহেতু অধ্যায়টা বড়, প্রশ্ন অবশ্যই কিছুটা বড় বেশি থাকবে। সো এখানে দেখো যে কন্ডেন্সারের শ্রেণী বিভাগ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ 12 নাম্বার যেটা, এটা আমাদের পড়া লাগবে, ঠিক আছে। এরপর যদি আমরা এই দিকে চলে আসি, তাহলে এই দিকে আসলে দেখো সংক্ষিপ্তের মধ্যে আর আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে ইভাপোরেটরের ব্যবহার ক্ষেত্র। তাহলে এখানে দেখো যে 31 নম্বর যেটা আছে, অর্থাৎ ইভাপোরেটরের ব্যবহার ক্ষেত্র, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর এই দিকে যদি আসি, সম্ভবত আর সংক্ষিপ্ত নাই এই দিকে,
তাহলে এইদিকে আর আমাদের কোনো সংক্ষিপ্ত পড়া লাগবে না। এখন দেখি যে রচনামূলকের মধ্যে, অর্থাৎ এই অধ্যায় থেকে এই যে রেসিপ্রোকেটিং এবং রোটারি, এই দুইটা কম্প্রেসরের যে কোনো একটা কম্প্রেসরের কার্যপ্রণালী কিন্তু আসতে পারে, অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার। তারপর এই দিকে যদি চলে আসি, তাহলে এখানে দেখো যে 5 নাম্বার যেটা আছে অটোমেটিক এক্সপানশন ভালভের চিত্র অঙ্কন ও কার্যপ্রণালী, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর যদি 6 নম্বরে আসি, থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভের চিত্র অঙ্কন ও এর কার্যপ্রণালী, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই অধ্যায় থেকে আমাদের মোটামুটি এই রচনামূলকগুলো কিন্তু পড়াই লাগবে, ঠিক আছে। এরপর যদি 4 নম্বর অধ্যায়ে আসি, 4 নম্বর অধ্যায়ে দেখো যে হিমায়ন চক্রের আনুষঙ্গিক এবং সহায়ক যন্ত্রসমূহ। তাহলে এখন দেখো যে হিমায়ক চক্রের যে আনুষঙ্গিক যন্ত্রাংশসমূহ আছে সেইগুলো সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। সো এই অধ্যায় থেকে আমাদের যেটা পড়া লাগবে সেটা একটু লক্ষ্য করে দেখো। এই দিকে দেখো যে একুমুলেটর, এই 9 নাম্বারটা যেটা একুমুলেটরের কাজ, একুমুলেটর কি সেটা। তারপর যেটা পড়া লাগবে এখানে দেখো অতি সংক্ষিপ্ত আর নাই, সংক্ষিপ্তে যদি আসি তাহলে সংক্ষিপ্তে যেটা পড়া লাগবে সেটা হচ্ছে হিট এক্সচেঞ্জারের কাজ, অর্থাৎ 8 নাম্বার। তারপর হচ্ছে অয়েল সেপারেটরের কাজ, অর্থাৎ 10 নাম্বার। তারপর হচ্ছে সলিনয়েড ভালভের কার্যপ্রণালী 11 নাম্বার, অর্থাৎ 8, 10, 11, এই তিনটা পড়া লাগবে। আর এইদিকে সংক্ষিপ্ত নাই। এখন যদি রচনামূলকে আসি, এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট যদি সবচেয়ে বলি তাহলে হচ্ছে হিমায়ন চক্রে ব্যবহৃত 5টা আনুষঙ্গিক যন্ত্রাংশের নাম ও তাদের কাজ বর্ণনা করে। এখন 5টাও আসতে পারে, 10টাও আসতে পারে, তাই না? সো এখন এখানে ইম্পর্টেন্ট কোনটা হলো 2 নাম্বারটা, অর্থাৎ হিমায়ন চক্রের যে আনুষঙ্গিক যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয় সেগুলোর নাম এবং কার্যপ্রণালী ব্যাখ্যা করতে হবে। এবার 5 নম্বর অধ্যায়ে যদি আসি, দেখো যে এই দিকে যতগুলো প্রশ্ন হইল এই দিকে কিন্তু আর তেমন কোনো প্রশ্ন নাই। তাহলে 5 নম্বর অধ্যায়টার মধ্যে যদি আসি তাহলে দেখো এখানে আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে এই যে 2 নাম্বার যেটা সিএফসি কি, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এইচসিএফসি কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্তের মধ্যে। তারপর আমাদের এই দিকে অতি সংক্ষিপ্তে যদি দেখি তাহলে আর নাই। আর সংক্ষিপ্তের মধ্যে যদি আসি তাহলে মন্ট্রিল প্রোটোকল, অর্থাৎ 1 নম্বর যেটা, এইটা পড়া লাগবে। আর এইদিকে সংক্ষিপ্ত আর নাই। রচনামূলক এই অধ্যায় থেকে আসে না, কখনো আসে নাই, ইনশাল্লাহ আসবো না। এরপর যদি 6 নম্বর অধ্যায়ে আসি তাহলে 6 নম্বর অধ্যায়েও তেমন প্রশ্ন নাই। আমাদেরকে শুধু পড়া লাগবে ভিআরএফ এবং ভিআরভি এর অর্থ এবং এর সুবিধা অসুবিধা, এইটুকু পড়লেই কিন্তু হয়ে যাবে। তার মানে এখানে আমাদের 1 নাম্বারটা পড়া লাগবে, তারপর হচ্ছে 2 নাম্বারটা পড়া লাগবে, যদিও বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট আমাদের একটু পড়া লাগবে। তারপর আমরা যদি সংক্ষিপ্তে আসি তাহলে সংক্ষিপ্তে দেখো যে ভিআরএফ সিস্টেমের সুবিধা অসুবিধা, এটা পড়া লাগবে। আবার ভিআরভি সিস্টেমের যে সুবিধা অসুবিধা এটাও কিন্তু পড়া লাগবে। তো এগুলোই কিন্তু আসে এই অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে কিন্তু রচনামূলক আসে না। এরপর যে 7 নম্বর অধ্যায়ে আসি, অর্থাৎ ইনভার্টার এবং ভয়েস কন্ট্রোল আরএসি সিস্টেম, এই 7 নম্বর অধ্যায়েও কিন্তু বেশি একটা প্রশ্ন নাই। দেখি যে এই অধ্যায় থেকে আমাদের কোনগুলো আসলে পড়া দরকার। তাহলে প্রথমে দেখো যে অতি সংক্ষিপ্ত 1 নম্বর যেটা, অর্থাৎ ইনভার্টার কি, এটা আমাদের পড়া লাগবে। আর তেমন একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে নাই। সংক্ষিপ্তে যদি আসি, সংক্ষিপ্ত কিন্তু নাই এই অধ্যায় থেকে, রচনামূলকও কিন্তু নাই। তাহলে দেখো যে এই অধ্যায় থেকে জাস্ট 1-2টো অতি সংক্ষিপ্ত পড়লেই কিন্তু হয়ে যাবে। এরপর 8 নম্বর অধ্যায়ে যদি আসি, 8 নম্বর অধ্যায়ে একটা রচনামূলক সম্ভবত আছে, এর বেশি কিন্তু 8 নম্বর অধ্যায়েও কিন্তু তেমন একটা নাই। 8 নম্বর অধ্যায়ে অতি সংক্ষিপ্তে যেটা পড়া লাগবে সেটা হচ্ছে হিমায়ক বা রেফ্রিজারেন্ট বলতে কি বোঝায়, অর্থাৎ 1 নম্বর যে প্রশ্নটা আছে সেটা পড়া লাগবে। তারপর হচ্ছে আইডিয়াল রেফ্রিজারেন্ট বলতে কি বোঝায়, অর্থাৎ 6 নম্বর যেটা, সেটা পড়া লাগবে। এরপর যদি এখানে দেখো যে 2টা হিমায়কের নাম এবং রাসায়নিক সংকেত, এই 12 নম্বর যেটা, সেটা পড়া লাগবে। তারপর হচ্ছে সিএফসি এবং এইচসিএফসি, এই সিএফসি তো আমরা আগের অধ্যায়ে তো দেখাইছিলাম, তাই না? তারপর হচ্ছে এইচএফসি, এটাও তো আগের অধ্যায়ে বলা হয়েছিল। এরপর আমাদের যেটা পড়া লাগবে সেটা দেখো যে সংক্ষিপ্তের মধ্যে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে 5টা হিমায়কের নাম এবং রাসায়নিক সংকেত লেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। তারপর আমাদের
এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 7 নাম্বার, কোন কোন গুণের অধিকারী হলে একটা হিমায়ককে আমরা আদর্শ হিমায়ক বলতে পারি। সো এই অধ্যায় থেকে কিন্তু এই দুইটা সংক্ষিপ্তের মধ্যে কিন্তু যে কোনো একটা 100% আসবে আশা করা যায়, ঠিক আছে। সো এরপর যদি আমরা এই দিকে দেখি, এই দিকে তেমন একটা নাই, আমরা একটু এইগুলার সম্পর্কে একটু জেনে রাখবো, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না। এরপর রচনামূলকে যদি আসি, রচনামূলকে দেখো যে গ্রিন হাউস ইফেক্ট বর্ণনা করো, এটা একটু ইম্পর্টেন্ট আছে বাট এতটাও ইম্পর্টেন্ট না। আর এই অধ্যায় থেকে যদি আসার সম্ভাবনা বেশি থাকে তাহলে আমি বলবো যে 4 নম্বর যেটা, এইটা আসার সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে। এরপর যে 9 নম্বর অধ্যায়ে আসি, তাহলে 9 নম্বর অধ্যায়ে দেখো যে আমাদের কোন কোন প্রশ্নগুলো আসলে পড়া লাগবে। 9 নম্বর অধ্যায়েও তেমন প্রশ্ন নাই পড়ার মতো। তাহলে 9 নম্বর অধ্যায়ে আমাদের অতি সংক্ষিপ্তে পড়ার মতো তেমন প্রশ্ন নাই, সংক্ষিপ্তেও সম্ভবত নাই তেমন ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন, সংক্ষিপ্তেও নাই, রচনামূলক তো আসবেই না। এরপর 10 নম্বর অধ্যায় যেটা অর্থাৎ রেফ্রিজারেন্ট অয়েল, এখানে কিছু ইম্পর্টেন্ট তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আর অতি সংক্ষিপ্তের জন্য আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে 1 নম্বর অর্থাৎ সান্দ্রতা। এরপর আমাদের পড়া লাগবে 5 নম্বর অর্থাৎ ফোক পয়েন্ট কি। তারপর হচ্ছে 9 নম্বর কম্প্রেসর অয়েল কেন ব্যবহৃত হয়। এই 3টা পড়লেই হবে। আর সংক্ষিপ্তের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কম্প্রেসর অয়েলের 4টা বৈশিষ্ট্য, এটা হচ্ছে সংক্ষিপ্তের জন্য। এই অধ্যায় থেকে আর সংক্ষিপ্ত নাই। আর রচনামূলক এই অধ্যায় থেকে যদি আসে তাহলে এই যে 4 নম্বর যেটা আছে এটা আসতে পারে, অর্থাৎ হিমায়ক অয়েলের নির্বাচিত উপাদানগুলো বর্ণনা করো। তো মোটামুটি রেফ্রিজারেশন সাইকেল অ্যান্ড কম্পোনেন্ট অর্থাৎ আরইসি যে সাবজেক্টটা আছে, এই আরইসি সাবজেক্টের সাজেশন এতটুকুই। অর্থাৎ আমাদের প্রথম যে 4টা অধ্যায় আছে এই 4টা অধ্যায় খুব ভালোভাবে পড়া লাগবে। আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো সাধারণত অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট না। প্রথম 4টা অধ্যায় যদি ভালো করে পড়া যায় তাহলে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নের কিন্তু অ্যান্সার করা যাবে, ঠিক আছে।